শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস রমন সরকার। হাজার মাসের চেয়ে উত্তম রাত্রি লাইলাতুল কদরের সন্ধানে রাত জেগে ইবাদত বন্দেগী করছেন মুসলমানরা। রমজানের শেষ 10 দিনের বেজোড় রাত্রিকে মহিমান্বিত এই রাত্রির সন্ধানের কথা বলা হয়েছে হাদিসে। তবে অনেক আলেম মনে করেন 26 রোজার দিবাগত রাতেই লাইলাতুল কদর। মুসলমানদের কাছে এই রাত অত্যন্ত মহিমান্বিত, হাজার মাসের তুলনায় উত্তম। এই রাতেই নাজিল হয়েছে পবিত্র কোরআন, তাই পবিত্র এই রাতে আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন মুসল্লিরা। নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির আসকার ও দোয়ায় রাতটি অতিবাহিত করেন তারা। এই উপলক্ষে জাতীয় মসজিদ, বায়তুল মোকাররম সহ দেশের সব মসজিদে রাতব্যাপী ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান ও আখিরি মোনাজাতের আয়োজন করা হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে শবে কদরের নামাজের জন্য বায়তুল মোকাররম সহ সারা বাংলাদেশের মসজিদগুলোতে আনন্দ উৎসব পরিবেশে তারা নামাজ পড়ছে। মুসলমান সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত, ইসলামিক রাত হচ্ছে শবে কদর রাত। রহমত এবং মাগফিরাতের নাজাতের মাস শেষ হয়ে যাচ্ছে, তো এই রাতে আল্লাহ পাক অনেক ফজিলত রেখেছেন। শুরু হয়েছে ঘরমুখ মানুষের ঈদ যাত্রা। বাসে, ট্রেনে, লঞ্চে চড়ে ঘরে ফিরছেন মানুষ। উত্তরে সড়কপথে কিছুটা ভোগান্তি আছে, বাকি রুটে নেই দুর্ভোগ। সব পথেই স্বস্তির কথা জানাচ্ছেন যাত্রীরা। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। যারা ঢাকা ছাড়ছেন তাদের বাড়ির নিরাপত্তা নিশ্চিতও দেয়া হয়েছে নির্দেশনা। বৃহস্পতিবার শেষ বিকেলে সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায় দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের জমায়েত। সন্ধ্যার পরে সদরঘাটে মানুষের চাপ কিছুটা বাড়তে দেখা যায়। যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী, পুলিশ ও বিআইডব্লিউটি এর কর্মীরা। ঈদ যাত্রার ভিড়টা সবচেয়ে বেশি দেখা যায় সড়ক পথে। যারা অগ্রিম টিকিট কেটেছিলেন তারা বেশ স্বস্তিতেই ফিরছেন ঘরে, তবে শেষ মুহূর্তে যারা টিকিট কাটতে গিয়েছেন তাদের মুখোমুখি হতে হয়েছে ভোগান্তির। কমলাপুর রেল স্টেশন থেকে সবগুলো ট্রেন ছেড়ে গেছে শিডিউল মেনে। রেলপথের যাত্রা নিয়ে তুলনামূলক স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে রাজধানীতে 3 স্তরের নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এছাড়া অজ্ঞান পার্টি ছিনতাই রোধে সাদা পোশাকে তৎপর থাকবেন গোয়েন্দারা। আমি গাড়িতে অত যাতায়াত করে পারি না, আমার কাছে লঞ্চই ভালো লাগে। বাসের থেকে লঞ্চে যাওয়াটা অনেক সহজ, জার্নি করাটা, হাঁটা চলা করা যায়। যাত্রী মনে করছি ভালো, ব্যথা ভালো না ভাই। সরকার লিস্ট দিয়ে দিয়েছে যেভাবে ভাড়ার তালিকা করা আছে ওই তালিকায় ভাড়া চলতেছে। টিকিট আপনার হচ্ছে এসিতে, নন এসি হচ্ছে 800 আর এসি হচ্ছে 900 নর্মালি। আর এখন নন এসি দেখা যাচ্ছে 1200 1300, যার কাছে যেরকম পায়। অনলাইনে ওরা দেখাশোনা আমাদের সাথে আপনার প্রতারণা করছে। ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূল হোতা সহ 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 3। একই সঙ্গে বিভিন্ন ট্রেনের 82 টিকিটও জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে র্যাব 3-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান উপ অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। তাদের কাছ থেকে 95টি মোবাইল সিম, 10টি মোবাইল ফোন, একটি এনআইডি, একটি ঘড়ি, 4টি এটিএম কার্ড, একটি সিপিইউ উদ্ধার করা হয়। আরও জানান বিভিন্ন সময়ে গ্রেপ্তার হওয়াদের কাছ থেকে তথ্য নিয়ে টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়। বুধবার রাজধানীর খিলগাঁও থেকে চক্রের সদস্য রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যে আজ ভোরে চক্রের মূল হোতা সেলিমকে রাজধানীর ডেমরা থেকে গ্রেপ্তার করা হয়। তারা এই পেজের মাধ্যমে সিম সংগ্রহ করে। শুধু সিম থাকলেই হবে না, সিমের পাশাপাশি তাদের প্রয়োজন হবে এনআইডি, এই অ্যাপস ব্যবহার করে অ্যাকাউন্ট ওপেন করার জন্য। একই চক্রের সাথে যোগাযোগ করে তারা 20 টাকা, মাত্র 20 টাকা বিনিময়ে এনআইডি সংগ্রহ করে। অনলাইনে ক্রয় করার পর এই টিকিটগুলোকে প্রিন্ট করে এবং প্রিন্টেড কপিগুলোকে এই চক্রের মূল হোতা সেলিমকে প্রদান করে। অন্তর্বর্তী সরকারকে উৎখাত ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ 73 জনের নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এজাহারে উল্লেখ, গত 19 ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে জয় বাংলা ব্রিগেড গঠন করে গৃহযুদ্ধের মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী পদে বহাল এবং তা নিশ্চিতকরণের জন্য যুদ্ধের ঘোষণা দেওয়া হয়। মোট 577 জন অংশগ্রহণকারী দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে ওই
জুম মিটিংয়ে অংশগ্রহণ করে। ষড়যন্ত্রের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেয়। মামলায় দ্বিতীয় আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ সভাপতি ডক্টর রাব্বি আলমকে। এছাড়াও অনলাইন মিটিংয়ে অংশগ্রহণকারী আরও 503 জনকে আসামি করা হয়েছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের নিউ ইয়র্কেই 14টি অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুদক। সংস্থাটি বলছে তমাল মনসুরের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেই 14টি অ্যাপার্টমেন্টের সন্ধান মিলেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 63 কোটি টাকার সম্পদ। সব মিলিয়ে তমালের বিরুদ্ধে 67 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা ভাজন হিসেবে প্রেস উইংয়ে পরিচিত মুখ ছিলেন আশরাফুল আলম খোকন। তাঁর বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছে দুদক। পাচারের টাকায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কেনা বাড়ির সন্ধান পেয়েছে সংস্থাটি। খোকন দম্পতির বিরুদ্ধে প্রায় 16.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 7.5 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পুলিশ সুপার আবদুল্লাহ আরেফ বিপ্লবের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। তমাল মনসুরের নামে অর্জিত দেশে এবং বিদেশে যে সম্পদের তথ্যাদি পাওয়া গেছে সেই সংক্রান্তে ক্রোক এবং অবরুদ্ধকরণের আদেশ বিজ্ঞ আদালত থেকে নেওয়া হয়েছে এবং বিদেশে যে সম্পদের তথ্যাদি পাওয়া গেছে সেগুলিও অবরুদ্ধকরণের জন্য বা অন্যান্য আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট প্রেরণ করা হয়েছে। একের পর এক ফাঁস হয়ে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের স্পর্শকাতর তথ্য। প্রসিকিউশন শাখার এসব তথ্য অভিযুক্তদের কাছে চলে আসায় হচ্ছে না গ্রেপ্তার, এগোচ্ছে না তদন্তের কাজ। এসব কথা স্বীকার করে খোদ চিফ প্রসিকিউটর জানিয়েছেন তথ্য ফাঁস তদন্তে কমিটি করা হয়েছে, জড়িতদের ছাড় দেওয়া হবে না। এদিকে গণ অভ্যুত্থানের সময় চানখারপুলে হত্যা মামলার খসড়া রিপোর্ট হাতে পেয়েছে প্রসিকিউশন। এই নিয়ে 2টি মামলার তদন্ত রিপোর্ট মোটামুটি প্রস্তুত। আর 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন রাজধানী চানখারপুলে 7 জনকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় তদন্ত শেষে খসড়া প্রতিবেদন হাতে পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। সম্ভবত এই ট্রাইব্যুনালের সাথে সম্পৃক্ত কোনো একটা মহল এটার সাথে জড়িত বা প্রসিকিউশনের মধ্যে অফিসেও থাকতে পারে। আমরা এটা খুব সিরিয়াসলি নিয়েছি এবং উদ্বেগের সাথে এটা নিয়েছি। আমরা এটাকে নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় তদন্ত কাজ চালাচ্ছি। আমরা যাকে পাবো এটার জন্য দায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। চীনের গণব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন বৃহস্পতিবার হাইনানে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনের ফাঁকে উ জিয়াওলিং একান্ত আলাপে অংশ নেন। সাক্ষাৎকালে জিয়াওলিং অধ্যাপক ইউনুসকে সিনহুয়া বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানান। ডক্টর ইউনুস সিনহুয়া বিশ্ববিদ্যালয়ে যেতে ও শিক্ষার্থীদের সাথে কথা বলতে আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনে ব্যস্ততম দিন কাটানোর পর সন্ধ্যায় বেইজিংয়ে পৌঁছান। 4 দিনের চীন সফরের প্রথম দিন বাংলাদেশের প্রধান উপদেষ্টা বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন এবং দ্বিপাক্ষিক বৈঠক সহ অন্তত 8টি অনুষ্ঠানে অংশ নেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। 2020 সালের ফেব্রুয়ারির নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে মামলা করেছিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। তিনি বলেন, গত সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস জবরদখল করে জয়লাভ করেন। ভোটের দিন বিএনপি নেতাকর্মীদের নির্মমভাবে নির্যাতন করা হয়েছে এই অভিযোগ করেন তিনি। বলেন, সেদিন কেন্দ্র বন্ধ করে জালিয়াতি হয়, আদালত থেকে ন্যায় বিচার পেয়েছেন। উল্লেখ করে ইশরাক হোসেন জানান, শপথ নেওয়ার সিদ্ধান্ত দলীয়। ইশরাকের আইনজীবী জানান, খুব তাড়াতাড়ি গেজেট প্রকাশ হলেই শপথ। হাসিনার ভাতিজা খুনি তাপস সে নিজে আদালতে হস্তক্ষেপ করে আমাদের এই মামলার প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করে বন্ধ করে রেখেছিল। পরবর্তীতে 5ই আগস্টের পর আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সমস্ত তথ্য সাক্ষী প্রমাণাদি দিয়ে এবং মামলা লড়ে আমরা জিতে এসেছি। গত 15 বছর ধরে যারা শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন তাদের কাছে 2024 দ্বিতীয় স্বাধীনতা, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিকেলে 2021 সালের আগ্রাসন বিরোধী আন্দোলনের শহীদদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে রাজধানীর বাংলা মোটরে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে 24-এর দ্বিতীয় স্বাধীনতা নয়, দেশের স্বার্থে
যে কারোর সাথেই সম্পর্ক তৈরি করতে চান বলেও জানান নাহিদ ইসলাম। আরও বলেন, সামনে যে সরকারি আসুক না কেন বর্তমান পররাষ্ট্রনীতি যেন পরিবর্তন না হয়। অভিযোগ করেন, ভারতকে খুশি করা নতজানু পররাষ্ট্রনীতি ও ফ্যাসিজম কায়েম করাই ছিল শেখ হাসিনার কাজ। পিলখানা, জুলাই হত্যাকাণ্ড সহ এ সময়কার সব হত্যায় আওয়ামী লীগ জড়িত বলে অভিযোগ নাহিদের। এসবের বিচার ও স্বৈরশাসকের বিচারের দৃষ্টান্তও নিশ্চিত করতে হবে বলেও জানান এনসিপির আহ্বায়ক। আওয়ামী ফ্যাসিজম আসলে ছিল ভারতীয় সম্প্রসারণবাদ বা ভারতীয় আগ্রাসনের একটা এক্সটেনশন। ভারতকে খুশি করা, একটা নতজানু পররাষ্ট্রনীতি রাখা, সেটাই শেখ হাসিনা সরকারের মূলনীতি ছিল এবং এর মাধ্যমে বাংলাদেশের আসলে যে জাতিগত মর্যাদা, রাষ্ট্রীয় মর্যাদা, সাম্য, ন্যায় বিচারের যেই স্বপ্ন, সেই স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। প্রশিক্ষণ চলাকালীন ফ্রান্সের দুটি যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অবশ্য কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পূর্বাঞ্চলের একটি বিমান ঘাঁটির কাছে সংঘর্ষের পর বিধ্বস্ত হয় আলফা জেটের দুটি বিমান। সংঘর্ষের আগেই দুই পাইলট সহ 3 জনকে বের করে আনা হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় 6টি বিমান মহড়া চালাচ্ছে, যার মধ্যে 2টি বিভিন্ন কৌশল প্রদর্শনের সময় সংঘর্ষে জড়ায়। পরে আশেপাশে এলাকায় ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে পড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। পর্যটকবাহী সাবমেরিন ডুবে মিশরে কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির পর্যটন শহর হিসেবে পরিচিত হুরগাদা এলাকায় লোহিত সাগরে হয়েছে এই দুর্ঘটনা। এখনও নিহতদের পরিচয় নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে নিহতরা রাশিয়ান নাগরিক। শহরটিতে অবস্থিত রুশ কনস্যুলেট জানিয়েছে, সিন্দবাদ নামের সাবমেরিনটিতে 45 রুশ নাগরিক ছিল। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এরই মধ্যে 29 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর আগে গত নভেম্বরে মিশরের লোহিত সাগর উপকূলে নৌকা ডুবে 4 পর্যটকের মৃত্যু হয়েছিল। দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীতে ছায়া উন্মুক্ত পাঠাগারের 15তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার, ওয়ার্ড কাউন্সিলর শফি সহ গাজীপুর মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, এখনও জনগণের পুরোপুরি বিজয় হয়নি। নির্বাচনের মাধ্যমেই মূলত মানুষের পূর্ণাঙ্গ জয় হবে। গেল 15 বছরে পুলিশ ও ফ্যাসিস্ট বাহিনী নির্যাতনের শিকার বিএনপি নেতাকর্মীদের নিয়ে পটুয়াখালীতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার হেতালিয়া বাঁধ ঘাট এলাকায় জেলা যুবদলের সাবেক সহসভাপতি রিমানুল ইসলামের উদ্যোগে যুবদল, ছাত্রদল ও বিএনপির 5 শতাধিক নেতাকর্মীদের নিয়ে ইফতার করা হয়। আয়োজকরা জানান, মূলত ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের অবমূল্যায়ন যেন না করা হয়, সে কারণেই এই উদ্যোগ। পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে নানা ও নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলার পাকশি ইউনিয়নের বাঘাইল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নানা বাবুল সর্দারের সাথে নাতনি মুনতাহার রেল লাইনের উপর দিয়ে হাঁটছিল। এই সময় ঈশ্বরদী থেকে পাকশির দিকে একটি ট্রেনের ইঞ্জিনের ট্রায়ালের সময় মুনতাহা দৌড়ে ট্রেনের ইঞ্জিনের সামনে চলে যায়। এ সময় বাবুল সর্দার তাকে বাঁচাতে দেয়। এতে ঘটনাস্থলেই বাবুলের মৃত্যু হয়। আহত মুনতাহারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে রাজবাড়ীতে ট্রাক চাপায় বেদে সম্প্রদায়ের এক শিশু মৃত্যু হয়েছে। নরসিংদীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে তথ্য জানান নরসিংদী পুলিশ সুপার। তিনি বলেন, গত 9 মার্চ মানসিক ভারসাম্যহীন ওই নারী পরিবারের অগোচরে গাজীপুরের শ্রীপুর এলাকায় নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। 25 মার্চ মনোহরতী থানার উত্তর চর মান্দালিয়া গ্রামের একটি ভুট্টা খেতে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে পাশবিক নির্যাতন করে ওই গ্রামের সুমন মিয়া। এ সময় স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। খবর পেয়ে ওই নারীর বোন অভিযুক্ত সুমন মিয়াকে আসামি করে মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে সুমন মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। একটি মানসিক ভারসাম্যহীন একটি মেয়ের সাথে যেই ছেলেটি এরকম একটি অনৈতিক কাজ করতে পারে, একটি বেআইনি কাজ করতে পারে, এই ধরনের বিকৃত রুচির মানুষগুলোকে সমাজের কাছে আমাদের তুলে ধরতে হবে। তা আমরা সেই কাজটি আমাদের খুব অল্প সময়ের মধ্যে করতে পেরেছি।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে শ্রী হরিচাঁদ ঠাকুরের 214তম জন্মতিথি উপলক্ষে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মতুয়া সম্প্রদায়ের স্নান উৎসব ও 3 দিনব্যাপী বারুণী মেলা শুরু হয়েছে। পাপ থেকে মুক্তি ও পুণ্য লাভের আশায় দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারত, নেপাল সহ অন্যান্য দেশ থেকে আগত পুণ্যার্থীরা অংশ নিয়েছেন এই উৎসবে। ভক্তদের পদচারণার সাথে ঢাক, ঢোল আর কাঁসার শব্দে মুখরিত পুরো ঠাকুরবাড়ি। ভক্তরা মন্দিরে পূজা অর্চনা শেষে ঠাকুরবাড়িতে অবস্থিত কামনা সাগর ও বাসনা সাগরে স্নান করে পাপ থেকে মুক্তি, পুণ্য লাভ ও দেশবাসীর মঙ্গল প্রার্থনা করবেন। এই উপলক্ষে ঠাকুরবাড়ির আশেপাশে এলাকায় জুড়ে 3 দিনের মেলা বসেছে। এদিকে হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে নাটোরে বারুণী গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে। আমরা আজকে এখানে সংক্ষিপ্ত পরিসরে দাঁড়াবো। এই পরিসরের মধ্যে দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।